খুব খর্বকায়, ছোট, কালো, একদম একটা বিবর্ণ মুখ, এরকম একজন একজন লোক। সে এরকম খাটের ওপরে উঠে মানে আমার মুখের ওপরে এসে ঝুঁকে পড়ে, মানে অ্যাজ ইফ মুখের ওপরে ঝুঁকে পড়ে দেখছে যে আমি কে, কি বৃত্তান্ত, এরকম বলতে যে যখন ওইখান দিয়ে নামছি তখন দেখছি রাস্তাতে একটা, বলছে ওইরকমই একটা ছেলে রাস্তাতে বসা। যে ছেলেটা মুখ তুললো, बोलते जे जिस लड़के को मैंने आज दोपहर को जलाया है वही लड़का बैठा था रास्ते पे। আজকের এপিসোডটিতে শতনজীব বাবু দুটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার সাথে এই ঘটনাগুলি কেদারনাথ ঘুরতে গিয়ে ঘটে এবং ঘটনাগুলি কতটা ভালো লাগলো আপনাদের তা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। শতনজীব বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে সেটাও ফিডব্যাক দিয়ে অবশ্যই আমাদের জানাবেন। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনি শুনছেন টেরর এফএম। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এবং আরো ভয় পেতে হলে বা টেরর এফএম এর রহস্যময় দুনিয়াকে আরো এক্সপ্লোর করতে হলে সাবস্ক্রাইব টু টেরর এফএম। আর আপনিও যদি আমাদের সাথে নিজের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর দেরি করছি না, শুরু করছি আজকের এই ভয়ানক এবং টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার শতনজীব বাবু, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমারও খুব ভালোই চলছে বলা চলে। এখন তো ঠান্ডা প্রায় শুরুর দিকে। আমার আপনার সাথে শেষবার কথা হয়েছিল অনেকদিন আগে এবং সেই সময় তো কোনোভাবেই আপনার সাথে কথা বলার মতন সময় আমারও ছিল না এবং আপনারও সময় হয়ে উঠছিল না। আজকে ভাগ্যক্রমে একটা সময় পাওয়া গেছে আমাদের দুজনের। তো আজকে আমি জানতে চাইবো, আপনার সাথে যখন শেষবার কথা হয়েছিল সেই সময় আমি জানতে পারলাম আপনার জীবনে দুটো ঘুরতে গিয়ে ঘটনা ঘটেছে। আমি আজকে জানতে চাইবো যে আপনার জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা যতটা পারা যায় বিস্তারিতভাবে আমাদের সাথে বা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে একটু যদি শেয়ার করতে পারেন। বেশ, দেখুন আমি এমনি মানুষটা একটুখানি পাহাড় পর্বতে ঘুরতে ভালোবাসি। এই ঘোরার ক্ষেত্রে মোটামুটি ভারতবর্ষে মানে উত্তর ভাগে, নর্থ ইন্ডিয়া পোর্শনে আমার একটু ঘোরা হয়েছে। আচ্ছা। সেই সুবাদে আমরা সবাই জানি কেদারনাথ সম্বন্ধে আমাদের সবারই আইডিয়া আছে, সবাই খুব সুন্দর এখন সোশ্যাল মিডিয়া রিলস এর জগতে আমরা কেদারনাথ সম্বন্ধে খুবই ভাবে অবগত। অবশ্যই। কিন্তু আমাদের আরেকটা যেটা জানবার সেটা হচ্ছে কেদারনাথ একটা নয়, এরকম 5টা কেদারনাথের মন্দির আছে। আচ্ছা। সেই 5টা কেদারনাথ যেমন রুদ্রনাথ, মহেশ্বর, কল্পেশ্বর, এরকম 5টা কেদারনাথের মন্দির আছে। আচ্ছা। সেই 5টার মধ্যে উত্তা বলে একটা জায়গা আছে, সেখান থেকে উত্তা হয় হচ্ছে আপনার তুঙ্গনাথ। আচ্ছা। তুঙ্গনাথ হচ্ছে মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট টেম্পল, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মন্দির। আচ্ছা। তার নাম তুঙ্গনাথ। অপূর্ব সুন্দর তার নৈসর্গিক দৃশ্য। আপনি সামনে ছোট্ট মন্দির, মন্দিরের সামনে ছোট্ট একটা পরিসর জায়গা, আর বাঁ দিকে তাকালে পরপর পরপর গাড়ওয়ালের তুষার শৃঙ্গ পিকস গুলো দেখতে পাবেন। গঙ্গোত্রী পিক, যমুনেত্রী পিক, কেদারকণ্ঠ, কেদারদ্বীপ, নীলকণ্ঠ, পরপর 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 পিক গুলো দেখা যায়। অপূর্ব সুন্দর, সে সৌন্দর্যের ভাষাতীত বর্ণনা। সেই চোপটাতে 2016 সালের ঘটনা এটা। সেই চোপটাতে গিয়ে আমরা পৌঁছেছি বিকেল সন্ধ্যে হয়ে গেছে প্রায়। আমাদের ইচ্ছা ওই দিনকে রাত্রিতে চোপটায় হল্ট করবো, করে পরের দিন সকালবেলা ট্রেক করে আমরা তুঙ্গনাথ অব্দি উঠবো। ওই সময়টায় মানে মন্দির কিন্তু বন্ধ থাকে। আর এটা সময়টা বলছি মোটামুটি আপনার ফেব্রুয়ারির শেষে মার্চের শুরু। মন্দির বন্ধ থাকে ওই সময়টায়। 5টা কেদারের মন্দির বন্ধ থাকে, মানে কালী পুজোর পর থেকে বন্ধ হয়, আবার অক্ষয় তৃতীয়ার সময় এপ্রিল মে মাসে খোলে। আর আমাদের মন্দির হয়তো দেখতে পাবো না, কিন্তু এই বরফের মধ্যে ট্রেকিংটার জন্য আমাদের প্রথমবারটা যাওয়া। যখন গিয়ে পৌঁছেছি চোপটাতে, গিয়ে দেখা যাচ্ছে যে
ওখানে থাকার আমরা বুঝতে কিছুই করিনি, থাকার জায়গা বলতে সেরকম কিছুই নেই। রয়েছে দু তিনটে চায়ের দোকান, গুমটি গুমটি মতন চায়ের দোকান এরকম। তা ওরকম তো আমাদের যে ড্রাইভার ছিলেন, তো উনি সেরকম চায়ের দোকানে কথাবার্তা বললে তার দুটো ছেলে বেরিয়ে এলো। তারা বললো হ্যাঁ আমাদের ঘর আছে। কিরকম ঘর? সে ঘর হচ্ছে শুধু ইট, ঘর বলতে শুধু একটা ইটের চার দেয়ালের গাঁথনি, বাথরুম বলতে হচ্ছে শুধু একটা গর্ত, আর ছাদের উপরে হচ্ছে টিন, জানলা দরজা বলতে দরজা রয়েছে একটা, জানলা টানলা বলতে কিছু নেই, জানলার জায়গায় একটা টিন আটকানো, আর দরজা হচ্ছে একটা একটা কাঠের কোনো রকমের দরজা, দরজা ছিটকিয়ে নেই কিছু নেই, আমরা চেয়ার দিয়ে আটকে রেখেছিলাম সে দরজা। আচ্ছা। যাই হোক, সেখানে একটা চৌকি পাতা, চৌকি দুটো কম্বল মতন দেওয়া। তা আমাদের ব্যাগে মানে যা গরম জামা যা ছিল সবটাই আমরা পরে নিয়েছি, কারণ অস্বাভাবিক ঠান্ডা, মানে মার্চ মাসের ফার্স্ট সেকেন্ড মার্চ এরকম হবে তখন, অস্বাভাবিক ঠান্ডা। আমরা মানে কোন রকমে রাতটুকু কাটাতে হবে এরকম। তা রাত্রিবেলা ওদের কাছে খাওয়া দাওয়া হয়েছে, রুটি তরকারি এরকম। আকাশটাতে মানে আকাশের, আমরা কলকাতায় বা শহরে থাকি যারা, তারা আকাশ দেখলে আমরা বুঝতে পারি না যে আকাশটা কিরকম, ধোঁয়া 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 দেখি, ঘোলাটে রং থাকে। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে যদি আকাশের দিকে তাকানো যায় দেখা যাবে যে অজস্র পরিমাণে তারা, যে তারাগুলো আমরা ধারণাই করতে পারি না যে আকাশে এত তারা আছে। এই পাহাড়ে দাঁড়িয়ে যদি তাকানো যায় ওপরটা, আমরা দেখতে পাবো যে আকাশের গায়ে অজস্র তারা, যে আমরা শহর কলকাতার মানুষরা বা নিচের দিকে নেমে আসে জিনিসটা দেখা যায় না। এবং জিনিসটা খুব অস্ট্রেচিং, খুব মানে ভয়ঙ্কর লাগে যে আকাশটা কালো, গায়ে এত তারা, অন্ধকার, চোদ্দিকটা জঙ্গল, একটা লোক নেই, দিন নেই, আলো আওয়াজ, ফোনে টাওয়ার সিগন্যাল কিচ্ছু কোথাও নেই। এটা নিশ্চিন্ন নিশ্চিন্ন চারদিক, বিচ্ছিন্ন দ্বীপের মতন একটা দ্বীপ। আমরা দুজন তিনজন মানুষ এখানে। আচ্ছা। রাত্রিবেলা খাওয়া দাওয়া মোটামুটি, ওদের ওখানে ইলেকট্রিসিটিও ছিল না, প্রথম 16 সালের ঘটনা যেটা বলছি, তখন ইলেকট্রিসিটিও ছিল না। টর্চ দিয়েছিল আমাদের, টর্চে আলো। যাই হোক, রাত্রিবেলা মোটামুটি 7:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ঘরে চলে এসে আসা হয়েছে। ঠান্ডায় যাই হোক রয়েছি, তাড়াতাড়ি শুয়েও পড়া হয়েছে। মোটামুটি রাত বেশ হয়েছে, তখন বেশ বেশ রাতই হয়েছে। আমার সময়টা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বেশ রাতই হয়েছে। হট করে ফিল করছি যেটা, সেটা হচ্ছে খুব গরম লাগছে, কারণ ওই ঠান্ডায় গরম লাগার কথা নয়, একেবারেই কথা নয়, আর বাইরে বরফ পড়া রয়েছে। খুব অস্বস্তি ছিল, একটা গরম লাগছে। হতে পারে অনেকগুলো মানে চাপা চুপি দেওয়া আছে, একটা কোট পরা রয়েছে সেই জন্য হতে পারে। মাইনাসে রান করছিল, মাইনাসে রান করছে, হ্যাঁ তখন 0 কি -1 এরকম হবে টেম্পারেচার। এবং বেশ গরম লাগছে, মানে বেশ উষ্ণ গরম লাগছে। ঘুমটা ভেঙে গেছে মানে ওই অস্বস্তিতে, ঘুমটা যেই ভেঙেছে, আমি যদি আঁকতে পারতাম, মানে সেই ক্ষমতা যদি ভগবান দিয়ে পাঠাতেন, আমি না এঁকে দেখাতে পারতাম একটি ওই দেহাতি চাষা টাষা যেরকম চেহারা হয়, দেহাতি একটা খুব খর্বকায় ছোট কালো একদম একটা বিবর্ণ মুখ, এরকম একজন লোক, সে এরকম খাটের উপরে উঠে মানে আমার মুখের উপরে এসে ঝুঁকে পড়ে, মানে অ্যাজ ইফ মুখের উপরে ঝুঁকে পড়ে দেখছে যে আমি কে, কি বৃত্তান্ত, এরকম সে ঝুঁকে পড়ে মুখের উপরে দেখছে। এবং এটা অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর একটা মুহূর্ত। সেই মুহূর্তটা তখন উঠে, মানে খানিকটা উঠে, এখন দেখুন এটা মানুষে বলবেন তখন তো অন্ধকার, তুমি দেখলে কি করে? অন্ধকার ঘরটা, কিন্তু ওই অন্ধকারের মধ্যে যেটা সিটি লাইট বলে না, যে আপনার যে একটা আলোর আস্তরণ তৈরি হয়ে থাকে, যে সেখানে বোঝা যায় যে একটা ঘরের মধ্যে যদি কোনো মানুষ ঘুরে বা রয়েছে, তার প্রেজেন্স যেটা বোঝা যায়, সেই রকম জিনিসটার কথা বলছি। কিন্তু সেই এই যে লোকটা, আমি মানে বলছি না, এই লোকটার নাম ঘুম নয়, আমি যদি আঁকতে পারতাম, দেখাতে পারতাম একে, ওর হাইট কতটুকু অন্তত, মানে আমার মোটামুটি ধরুন কোনই মতন হাইট হবে ওর, এইরকম। মানে সেই, হ্যাঁ বলুন। মানে খুবই ছোট, খুবই খর্বকায়, মানে মোটামুটি 4.5 ফিট মতন হয়তো হাইট হবে। আচ্ছা। তা সেরকম ঢুকে পড়ে দেখছি, আমি যেই মানে ঘুমটা তো ভেঙে গেছে, আমি যেই
ওই অর্ধেকটা করে কোনো রকম একটু উঠে বসে, বুকটা উঁচু করে দিয়ে উঠেছি, সে আমার কাছ থেকে নামলো মাটিতে, নেমে খুব ছোট ছোট পামে খুব ছোট্ট দুটো স্টেপ পিছিয়ে সে মিলিয়ে গেল। মানে আমরা ছোটবেলায় পড়তাম, গল্প শুনতাম যে হঠাৎ করে একটা ছায়া মূর্তি, একটা অশরীরী প্রেতাত্মা মিলিয়ে গেল, এরকম আমরা গল্প পড়েছি ছোটবেলায়, শুনেছি, শীর্ষেন্দু বাবুর লেখায় পড়েছি, লীলা মজুমদারের লেখায় পড়েছি, কিন্তু আমি চোখের সামনে জিনিসটা দেখেছি। ধূপের ধোঁয়ার মতন কিরকম করে একটা ছোট মতন ফিগার একটা মিলিয়ে যায় নিচ দিয়ে, মানে তলা দিয়ে ব্যাপারটা আস্তে 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 মিলিয়ে ওপরটা অব্দি মিলিয়ে গেল। আচ্ছা, মানে এবং মানে ভয় তো আমাদের একটা ইমোশন, ভয় যে ইমোশনটা আমরা সেই মুহূর্তে, মানে ওই মুহূর্তে যদি আমি আজকে রিকল করি, ওই মুহূর্তে কিন্তু কোনো ভয়ের উদ্রেক সেভাবে হয়নি। কারণ হয়তো হতে পারে সেই সময়টাতে আমি মানে ইমোশনালি ব্ল্যাঙ্ক ছিলাম, হতে পারে সেটা, কোন রকম ভয় বা আতঙ্ক, চিৎকার করা এইরকম কিন্তু কোনো ঘটনা তখন ঘটেনি। আচ্ছা, কারণ আমি হয়তো ব্যাপারটাকে তখন বুঝতে পারিনি যে হলোটা কি। তারপরে আমরা খানিকক্ষণ একটা ডেলিরিয়ামের মতন কেটে আবার ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকাল হয়েছে, সকালটা যেই হয়েছে, চোখটা খোলার পরে যে মনে পড়েছে যে আগের রাত্রে এই ঘটনাটা, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। পরে উপরে ট্রেস করে ওঠাও হয়নি, কিচ্ছু না, আমরা জাস্ট ওখানে ঘর থেকে জিনিসপত্র শুধু নিয়ে বেরিয়ে এসেছি। মোটামুটি 6:30 মধ্যে সকালবেলা বেরিয়ে এসেছি, মানে একটুখানি আলো ফুটে পরিষ্কার হতেই আমরা বেরিয়ে এসেছি এই ঘর থেকে। যাই হোক, সেবারকার গল্পটা মিটে গেল। এবং পরবর্তীকালে 19 সাল, এটা 16 সালের ঘটনা বললাম, 2019 সাল আমরা আবার একটা একটু বড় টিম এবারে হয়েছে, একই রুটে যাওয়া হয়েছে আমাদের, কেদারনাথ, বদ্রী, তুঙ্গনাথ। সেখানে এই একই জায়গায় 14টাতে আমাদের পৌঁছানো হয়েছে এই দুর্গাপুজোর পর, অক্টোবরের লেট অক্টোবর ছিল সেটা। তখন গিয়ে মানে যাওয়া হয়েছে। এবারে আমরা 6 জন রয়েছি, আমার ফ্যামিলি রয়েছে, আমরা 6 জন রয়েছি। নিয়ে যখন গিয়েছি তখন দেখছি যে হ্যাঁ, এই ঘরটাতে তো আমরা ছিলাম, কিন্তু একটুখানি ভদ্রস্থ ব্যবস্থা হয়েছে, ছাদ ঢালাই হয়েছে, দেয়ালগুলো চুনকাম হয়েছে, ঘরের মধ্যে চৌকি রয়েছে কিন্তু দরজা জানলা লেগেছে, একটুখানি মানে মনুষ্য পদবাচ্য হয়েছে বিষয়টা। হ্যাঁ, ভালো কথা। তো ওখানে এবং যেই ঘরটায় প্রথম ঘর ছিলাম প্রেসিডেন্টালি, সেই ঘরটাই আমরা পেলাম। কারণ ওখানে 4টের বেশি ঘর নেই, আগে 2টো ঘর ছিল, একটা যখন ছেলেগুলো থাকতো, একটা আমাদের দিয়েছিল, এখন 4টে ঘর, আর 2টো ঘর এক্সট্রা হয়েছে। ওই 3টে ঘরে ওরা ভাড়া দিচ্ছে, একটা ঘর ওদের নিজেদের জন্য, ওদের দোকানটা চালাচ্ছে এই ঘরটাতে। আমরা ওই ঘরটাতে পেলাম, 2টো ঘর নেওয়া হলো এবার আমাদের, আমরা 6 জন রয়েছে যেহেতু। ওই যে প্রথমে 16 সালের যে ঘরটাতে ছিলাম, যে চৌকিটাতে শোয়া ছিলাম, 19 সালেও সেই একই ঘর, একই চৌকি, একই জায়গা। এবং এই ঘটনা কিন্তু আমার পরিবারের বা লোকজন কিন্তু কেউ জানতো না, শুধু আমার মা জানতো, আর বিষয়টা কিন্তু কেউ জানতো না। মানে এবং ডেলিবারেটলি বলিনি, কারণ এতগুলো মানুষ যাচ্ছে, শুধু শুধু একটা সবার মধ্যে প্যানিক স্ট্রাইকিং করার তো মানে হয় না, কোন মানুষ কিভাবে সেটা করবে, বলিনি। তারপরে যাই হোক, সেরকম একই রকম ভাবে সন্ধ্যের মধ্যে খাওয়া দাওয়া মিটেছে, 6 জন রয়েছি বলে একটুখানি বেশি রাত অব্দি গল্প টল্প হয়েছে, সবই হয়েছে। এখন সোলার লাইট এসেছে, আগের বার যেটা টর্চ ছিল এখন সোলার এসেছে, রাতে 9টা পর্যন্ত সোলারের লাইট চলবে, একটা বাল্ব জ্বলবে ঘরে। ঠিক আছে, হয়েছে, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়া হচ্ছে, কারণ পরের দিন সকালবেলা তুঙ্গনাতে ওঠা হবে। ঘোড়া ঠিক করা হয়েছে, সেই ঘোড়ায় করে আমরা তুঙ্গনাতে উঠবো। কারণ আগের দিন কেদার থেকে আমরা নেমেছি, কেদার থেকে নামার পরে আর শরীরে কারণ ক্ষমতা নেই যে হেঁটে তুঙ্গনাতে উঠবে। তুঙ্গনাতে অসম্ভব গ্রেডিয়েশন, অসম্ভব স্টিপ রাস্তা। আচ্ছা, 4 কিলোমিটার ট্রেক, রাস্তাটা অল্পই, কিন্তু গ্রেডেশন, মারাত্মক গ্রেডেশন। ঘোড়া ঠিক হলো, ঘোড়াওয়ালাদের সাথে কথা হয়ে গেছে, সকাল 5:30টার মধ্যে ওরা আসবে, নল এভরিথিং সেকেন্ড টাইম। ওই দিন রাত্রিবেলাটা একদম সেম ঘটনা, রাত্রিটা হয়েছে, খুব করে এরকম অসম্ভব গরম লাগছে। এবং এই ব্যাপারটায় আমি জিনিসটাকে আমি সত্যি বলছি, সেটা আমি প্রমাণ করার সুযোগটা পেয়েছি এই কারণে, আমার সঙ্গে যিনি ছিলেন
তারও এক রকম জিনিস এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমবারের ঘটনাটা আমি কোনো সাক্ষী ছিল না, আমি সত্যি বলছি কি দাঁড়িয়ে বলছি, ঘটনাটার কোনো ইতিবলতা ছিল না। সেকেন্ড টাইম আমার সঙ্গে যিনি ছিলেন তারও এক অভিজ্ঞতা। এরকম রাত্রিবেলা যে ঘুমটা ভেঙেছে, পরের বার যখন দেখছি সেটা হচ্ছে আমার পাশে যিনি ছিলেন উনি আমাকে হাত দিয়ে দিয়ে চাপে ডাকছেন, ঘুমটা চোখটা খুলে সেরকম আমার দিকে নির্দেশ করছে। আমি ওরকম তাকিয়েছি, ঠিক একভাবে খাটের একটা কোণাতে এই একই চরিত্র, একই রকম দেখতে, একদম হুবহু এক শুকে পড়ে আমাদের মুখের উপরে আমরা আমাদেরকে দেখছি। সঙ্গে সঙ্গে মানে চমকে ব্যাপারটা ওঠাটা, ওই আগের জিনিসের রিকল হয়েছে মাথার মধ্যে, এই ব্যাপারটা রিকল হয়েছে, সে কিন্তু কোনো কিছু না, সেম ভাবে হাত থেকে নামলো, দুটো তিনটে পা পিছিয়ে গেল, একই ভাবে কিন্তু ঘরের মধ্যে মিলিয়ে গেল। এক জিনিস, দুটো বাড়ি। আবার রাস্তা কাটলো, রাস্তা আর ঘুম হয়নি, সকালবেলা 5টার মধ্যে উঠে আমরা রেডি হয়ে ঘুরে এসে দেখি। তখন ফিরছি যখন আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তখন বলছেন যে আগের দিন রাত্রে মনে আছে কি হলো। তখন গাড়িতে সবাই অন্য যারা রয়েছে তারা বলছে কেন কি হয়েছে কি হয়েছে। তখন ঘটনাটা সেই 16 সাল থেকে শুরু করে পর অব্দি জিনিসটা বললাম সবার কাছে। এবারে আমার সাক্ষী রয়েছে, সুতরাং নিজেকে প্রমাণ করতে আমার অসুবিধা খুব একটা হয়নি। এই দুটো আমার জীবনে একদম প্রত্যক্ষ ঘটনা ঘুরতে গিয়ে 19 সালে আর 16 সালে। এখানে কিন্তু মানে বিভৎসতার কোনো মুখোমুখি হয়নি, অসম্ভব ভয় চিৎকার চেঁচামেচি এরকম কোনো কিছুই হয়নি, কিন্তু এই প্রত্যক্ষ দুটি ঘটনা আমার সঙ্গে ঘটেছে। এই দুটো ঘটনা ঘটার পর ওই যেখানে আপনারা স্টে করেছিলেন সেখানকার যে মালিক ছিল, হ্যাঁ এই যে দুজন ছিল, একজনের নাম ছিল নীলকণ্ঠ শর্মা। আচ্ছা, তাকে জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু খুব সচেতন ভাবে ব্যাপারটাকে ইগনোর করে গেছিল, উত্তর দেয়নি, বেশ খুব সচেতন ভাবে ইগনোর করলে যেমনটা বোঝা যায় না যে আমরা কথা বলবো না এই নিয়ে বা আলোচনা করবো না, খুব সচেতন ভাবে তারা এড়িয়ে গিয়েছিল, সেটা বুঝতে পেরেছিলাম। 2-3 বার বলার পরে আর ব্যাপারটা ঘাটাই হয়নি, কারণ ওর সঙ্গে যারা রয়েছেন তারা আর ঘাটাতে চায়নি বিষয়টা, কারণ ওরা খুব সচেতন ভাবে সরে গেল। আর আমার সামনে এলো না, তাকালো না। যখন খেতে দিচ্ছিল পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময়, তখন কথাটা তুলেছিলাম, খুব লাইট ভাবেই তুলেছিলাম, খুব হাসি খুব খেলার ছলে ব্যাপারটা তুলেছিলাম, কিন্তু দেখলাম যে ওরা খুব সহজ ভাবে এড়িয়ে গেল। আশেপাশের লোকজনের সাথে বা কোথাও আশেপাশে কোনো বসতি লোকজন দোকান পাশে কিচ্ছু নেই, কিছু নেই এখনো নেই। আচ্ছা, ওই জায়গাটা কি বলুন তো, ওই জায়গাটা লোকে খুব বেশি থাকে না। এই ট্রেকিং করা যাদের মানসিকতা তারা কয়েকজন থাকে খুব বেশি, ম্যাক্সিমাম লোক এটা সাইড সিনের মতন আসে, গাড়ি করে আসে, গোপেশ্বর থেকে গাড়ি করে আসে, ঘোড়া বুক করে উপরে উঠে ওই ঘোড়াতেই নেমে আমার ব্যাক করবে, একদিনের ট্রিপের মধ্যে বেরিয়ে যায়। থাকার লোকজন ওখানে ভীষণ কম। আচ্ছা, দোকান পাশার এই জনবহুল বিষয়টা খুব কম। এখন হয়তো বিগত 2-3 বছরে হতে পারে, কিন্তু 19 সাল অব্দি দেখেছি কিন্তু ওখানে বসতি বা দোকান পাশার লোকজন একেবারেই কম। আচ্ছা, তা আমরা এই যে ট্রিপটা যখন করছি, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই পুরো ট্রিপটা যখন করছি, আমাদের সঙ্গে যে ড্রাইভার সাহেব ছিলেন, তার কথা তখন ওনার সঙ্গে নানান রকম, উনি ড্রাইভার ছিলেন ঠিকই আমাদের, কিন্তু উনি অ্যাকচুয়ালি পেশাগত ভাবে উনি ছিলেন ফটোগ্রাফার। উনি টেলিগ্রাফ, স্টেটসম্যান, এই দুটো কাগজে উনি বহুদিন যাবত পেশাগত ভাবে ফটোগ্রাফি করেছেন, এটা ওনার প্রফেশন। যখন বয়স হয়ে যাওয়ার পরে মোটামুটি 50-55, উনি ছিলেন ওখানকার লোক, রাবাত ছিলেন উনি। আচ্ছা, উনি বয়স হয়ে যাওয়ার পরে উনি আবার ওনার নিজস্ব জায়গায় ফেরত আসে ওখানে ড্রাইভারি উনি তুলে নেন পেশাগত ভাবে, কিন্তু উনি অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে এই জায়গার মানুষ। সুতরাং শুধু যদি ওনাকে ড্রাইভার বলে রাখি, ব্যাপারে একটু ওনাকে বোধ হয় ওনার পরিচিতিটা ওখানে খামতে থেকে যায় কোথাও। বুঝতে পারছি। কারণ
এটা আমরা জানতাম না, এটা আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ আমরা তো প্রথম থেকে বুঝতে পারিনি। হুম উনি আমরা যখন এই চোখটাতে ছিলাম, চোখটায় থাকার সময় সেগুলো যেদিন বেরিয়ে আসবে হুম কিন্তু উনি একটা নিজের ছবি তুলেছিলেন, আমরা কেউই খেয়াল করিনি। মানে আমাদের হুম পক্ষে তো আমাদের এই বোধা বুদ্ধি ধরা হয়তো ক্ষমতা ছিল না, সেটা হুম উনি একটা নিজের ছবি তুলেছিলেন। ছবিটা তুলে উনি ওনার ক্যামেরাতে, ফোনের ক্যামেরাতে, এমন না যে ওনার কাছে কোনো দামি ক্যামেরা বা কিছু রয়েছে, ওই ক্যামেরার ওই ফোনের ক্যামেরাতে ছবিটা তুলে আমাদের উনি দেখিয়েছিলেন যে দেখুন মেঘের মধ্যে একটি ত্রিশূল চিহ্ন তৈরি হয়েছে। সেটা কিন্তু আমরা যখন আকাশের দিকে তাকাচ্ছি আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি, আমি তো পারিনি। কিন্তু ওই ছবিটা যখন আমি ফোনে দেখছি, উনি যখন ব্যাপারটা দেখিয়ে দিচ্ছেন, তখন ব্যাপারটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এরকমটা হয়েছে, মানে হলেও হতে পারে। মানে এখানে হয়তো এক্সপিরিয়েন্স আর ইনএক্সপিরিয়েন্সের চোখের একটা পার্থক্য থেকে যায়। হুম তা এই মানুষটা, ওনার সঙ্গে যখন কথা হচ্ছে নানান রকম, আমরা ওনার সঙ্গে হিন্দিতে কথা বলছি, ভাঙা ভাঙা হিন্দি, যাই হোক কথা হচ্ছে, তখন আমরা যেদিন কেদারে যাচ্ছি, হুম কেদারে যাওয়ার সময় কেদারের ট্রেনিংটা শুরু হয় হচ্ছে আপনার গৌরীকুণ্ড থেকে। গৌরীকুণ্ড থেকে হাঁটা বা ঘোড়া খচ্চর করে উঠতে হয়। হুম গৌরীকুণ্ডের আগের যে হল, যেখানে অব্দি মোটরেবল রাস্তা, সেটা হচ্ছে সোনপ্রয়াগ। হুম সোনপ্রয়াগ তার আগে হচ্ছে সীতাপুর বলে একটা জায়গা। আচ্ছা আমরা ওনাকে বলেছিলাম যে আমাদেরকে আপনি সোনপ্রয়াগে নিয়ে যান। সোনপ্রয়াগ অব্দি মোটরেবল, সোনপ্রয়াগ থেকে জিপ গাড়ি করতে হয়, ওটা করে যেতে হয় গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে কাছাকাছি। তা আমরা ওনাকে বলেছিলাম যে আমাদেরকে সোনপ্রয়াগ নিয়ে চলুন, সোনপ্রয়াগে আমরা থাকবো বা গৌরীকুণ্ডে গিয়ে থাকবো, যাতে আমাদের কেদার ট্রেকটা শুরু করতে হবে, ভোর ভোর শুরু করতে পারি। কারণ হুম মোটামুটি 12-13 ঘন্টা হাঁটা রাস্তা কেদারে। তা আমরা যদি সকালবেলা 4টেতেও শুরু করি, বিকেল 5টা বেজে যাবে ব্যাপারটা শেষ করতে করতে। হুম কিন্তু উনি আমাদেরকে কিছুতেই সোনপ্রয়াগে বা গৌরীকুণ্ডে রাখলেন না, নিয়ে গেলেন না, উনি আমাদের সীতাপুর অব্দি নিয়ে গেলেন। সীতাপুরের হোটেলে থাকলাম আমরা। সেদিন রাত্রিবেলা খেতে খেতে উনি বলছেন, গল্প না, মানে ওনার ঘটনা বা ওনাদের ওখানকার জনশ্রুতি অনুযায়ী হুম বলছে যে 2013 সালে যখন কেদারনাথে ভয়ঙ্কর সেই আকাশ মানে মেঘ ভাঙা বৃষ্টিটা হয়, তারপর কেদারনাথে বন্যা হয় এবং প্রচুর মানুষ মারা যায়, প্রচুর একটা বিধ্বংসী অবস্থা হয়েছিল, আমরা জানি সবাই। হুম 2013 সালে সেইটার পর থেকে গৌরীকুণ্ড রূপ পুরোপুরি পাল্টিয়ে যায়। গৌরীকুণ্ড যে বিশাল বড় কুণ্ডটা ছিল, মানে গরম জলের কুণ্ড ছিল, কৃষ্ণটা ছিল, সেটা ছোট একদম ছোট্ট হয়ে গিয়েছে, মানে আসলটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা গৌরীকুণ্ডে প্রচুর হোটেল টোটেল সবই নষ্ট হয়ে গেছে। নতুন করে যতটুকু করা গেছে গত এই 5-6 বছরে ততটুকুই। ওনার বক্তব্য ছিল, আমরা যখন বলছি যে আপনি তো আমাদেরকে ওখানেই রাখতে পারতেন, সীতাপুরে রাখলেন, এখান থেকে সকালবেলা আবার ভোরবেলা 3টের সময় রাত্রিবেলা বেরিয়ে আমাদের যেতে হবে সোনপ্রয়াগ, ওখান থেকে জিপ যেতে হবে গৌরীকুণ্ড, তারপরে আমরা শুরু করতে পারবো, অনেক বেলা হয়ে যাবে। উনি তখন বলছেন যে না, আমি এই ডিসিশনটাই ঠিক। কেন? এই যখন 2013 সালে ওখানে প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, ওই ওনাদের বক্তব্য অনুযায়ী বলছে ওই অস্তিত্ব অবস্থায় প্রেতাত্মারা ওই অঞ্চলের সঙ্গে ঘুরছে, এবং আপনারা যখনই গিয়ে ওইখানে রাস্তায় থাকবেন, ওরা তো কেউ মৃত্যুর বয়সে পৌঁছায়নি বা মৃত্যু পথযাত্রী ছিল না, আকস্মিক মৃত্যু হয়েছে। বলছে ওরা মানুষের পেছন 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 পেছন, মানে ওরা আপনাদের সঙ্গ নিয়ে নেবে। ওরা বলছে যে वो लोग आपके संग चलेंगे, आप इस टाइम से जी नहीं पाओगे, वो लोग आपके संग चलेंगे। না, আমরা বেসিক্যালি শঙ্কিত হলাম যে আবার কিরকম কথা। কারণ আমরা সাধারণত শহর কলকাতার মানুষেরা এসব আমরা গল্প বলেই জানি, গল্প বলেই মানি। বিশ্বাসটা নিজের জায়গায়। তখন উনি বলছেন যে ইয়েলো সান চ্যালেঞ্জ। তখন আমাদের সঙ্গে একজন ছিলেন, তিনি বলছেন যে আপনার কোনো এরকম অভিজ্ঞতা আছে কি এই পাহাড়ের রাস্তা? তিনি বলছেন হ্যাঁ। তখন উনি ওনার বলছে যে ওরকম কেদারনাথ থেকে নেমে আসছে, যখন 13 সালে যখন এই অ্যাভালাঞ্চটা এসেছিল, তখন উনি ওখানে রেস্কিউ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সরকার থেকে ওনাদেরকে রেস্কিউ কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল। যখন এরকম রেস্কিউ করার
করে নিয়ে আসতে হচ্ছে প্রচুর, তখন তখন সেই গণচিতা টাইপের তৈরি করা হয়েছিল, যে প্রচুর মানুষকে একসঙ্গে দাহ করার মতন এই মন্দাকিনীর ধারে। বলছে এরকম যত অনেক আমরা সেটা করেছি। বলছে একটা খুব অল্প বয়সী ছেলে, মানে মোটামুটি 22-23 বছরের একটি ছেলে, উনি বলছেন আমারও ছেলে এরকমই বয়স, বলছে এরকম একটা ছেলে, সে মারা গেছে কিন্তু তার দেহটা খুব ক্ষতবিক্ষত বিহীন, খুব একটা ক্ষতবিক্ষত হয়নি, তার মুখ আচ্ছা। চোখ ঠিকঠাক দেখা যাচ্ছে। উনি বলছেন যে মেরে কো বহুত দর্দ আয়া, যে কার বাড়ির ছেলে, কোথায় ছিল, ঘরে বাড়ির লোকেরা জানে কি জানে না, এখানে এরকম রাস্তার ধারে নদীর ধারে মরে পড়ে রয়েছে। তো ওনার খুব কষ্ট লেগেছিল আর কি ব্যাপারটা দেখে। যাই হোক, তা ওনারা নিজে করেছে। বলছে যে ওসব করে যখন আমরা বিকেল বেলা নেমে আসছি রাস্তার ধারেতে, সেটা হচ্ছে যে জায়গাটার নাম উনি বলেছিল সেটা হচ্ছে কালী মঠ বলে একটা জায়গা। আচ্ছা। কালী মঠের উল্লেখ আপনি পুরাণে পাবেন। আচ্ছা। কালী কখনো মানে ঘাটাঘাটি করেন, পুরাণে পাবেন যে আমাদের যে দুর্গাপুজোর গল্প, যে সন্ধি পুজোর সময় দেবী চামুন্ডা রূপ ধারণ করেছিলেন, মহিষাসুর বধ করেছিলেন, এই যে গল্পটা রয়েছে, তখন মায়ের সেই দুর্গা দেবীর সেই ভয়ঙ্কর ক্রোধ, তাকে দেবতারা নিয়ে গিয়ে একটি ছোট্ট গুহার মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল হচ্ছে ওই কেদারনাথের রাস্তায়। সেটাকেই বলা হয় কালী মঠ। যখন দেবী ওখানে কালী রূপে এই মায়ের ক্রোধ স্বরূপ তেজ ওই গুহার মধ্যে অবস্থান করছে, জায়গাটার নাম হচ্ছে কালী। কেদারের রাস্তাতেই পড়বে, দেও দেখনির আগেই কালী মঠ। আচ্ছা। এইখানে বলতে যে যখন ওইখান দিয়ে নামছি তখন দেখছি রাস্তাতে একটা, বলছে ওইরকমই একটা ছেলে রাস্তাতে বসা। বলছে যে ও ভদ্রলোক, তখন আমি বুঝতে পারি, বলছে যে আমি গিয়ে ওকে ডাকছি যে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যে হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, তুমি এখানে মতো বসে আছো কেন হাঁটে যেয়ে, তুমি চলো আমাদের সঙ্গে চলো, তোমার যাই হোক খাবার দাবার আছে কি নেই, কে কি বিস্তারিত জানার দরকার নেই, তুমি চলো নিচে চলো, রাস্তায় এরকম বসে দেখো। উনি বলছেন আর ওনার সেই মুখ চোখের অভিব্যক্তিটা আমি তো বোঝাতে পারছি না সেইভাবে, বিস্ময়টা ওনার যেটা প্রকাশ করেছিলেন। বলছে যে ছেলেটা মুখ খুললো, বলছে যে जिस लड़के को मैंने आज दोपहर को जलाया है वही लड़का बैठा था रास्ते पे, वो थोड़ा सा मुस्कुराया, वो कितने हंसलो, मुस्कुरा के वो पीछे जंगल में चला गया, हेঁটে ও জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বলছে যে আমি ওখানে অন্তত 8 ঘন্টা চুপচাপ এরকম পাথর হয়ে দাঁড়িয়েছিলাম, যে আমার সঙ্গে কি হলো। এই যে এই ছেলেটাকে তো আমি দেখলাম, আমি তো আজকে দুপুরবেলা এই ছেলেটাকে এদেরকে চিতায় তুলে দিয়ে এলাম, ওইখানে গণচিতার মধ্যে পুড়িয়ে দিয়ে এলাম, এখানে কি করে হলো। নিজেই পরে বলছেন উনি খেতে খেতে আবার, যে হয়তো ও আমাকে ধন্যবাদ দিতে এসেছিল, ওর ঘর বাড়ি না জানবো না কিছুই, অন্তত এই সৎকার সদ্গতিটুকু যেটা আমাদের ধর্মীয় বিশ্বাস বলুন যাই বলুন তার সঙ্গে যেটা যুক্ত, যে সে হয়তো, সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না, তার নামটুকুও জানি না, কিন্তু সে হয়তো শিকারের মতন ধন্যবাদ জানিয়ে গেল। খাওয়া দাওয়া শেষে উনি আবার বলছেন লড়কা মেরে কো দেখ কে মুস্কুরায়া। আচ্ছা। এই একটা ঘটনা ওনার মুখে শোনা ছিল। আচ্ছা, আপনার তো কেদারনাথের ঘটনাগুলো শুনলাম, এবং আমি যেমন বলেছিলাম যে রেকর্ডিং এর আগে আপনার সাথে যখন কথা হয়েছিল আপনি বলেছিলেন আরেকটা জায়গাতে ঘুরতে গিয়েও আপনার কিছু ঘটনা ঘটেছিল। তো আরেকটা ঘটনাও আছে, সেটা একটু কিছুদিন আগেকার ঘটনা, তখন একটু বয়স কম। আচ্ছা। 2009-10 এরকম সময়কার, মানে আমার মাধ্যমিকের বছর বা তার আগের বছর এরকম সময়, 2010 কি 11 এরকম সময়কার ঘটনা। ডিসেম্বরের শেষে আমরা গেছি হচ্ছে হিমাচল, সিমলা, কুলু, মানালি এই বেল্টে। মানালিতে যখন আসি, মানালিতে গেছি 31 ডিসেম্বর, সেদিন রাত্রিতে আমরা গিয়ে মানালি পৌঁছি, সারাদিন বাস জার্নি করে গিয়ে মানালিতে পৌঁছি দিল্লি থেকে। মানালিতে পৌঁছেছি সেদিনকে, মানে মানালির স্ট্রাকচারটা হচ্ছে আপনার মাঝখান দিয়ে বিএস নদী বইছে, বিএস নদীর দুটো পারে হচ্ছে আপনার শহরটা, হোটেল গুলো সব ডেভেলপ করেছে, দুটো পারে, মাঝখানে ব্রিজ রয়েছে, দিয়ে এপার ওপার করা যায়, এরকম দুটো ভাগে হয়ে আছে আর কি। আর 31 ডিসেম্বর তো
আর মানালিতে প্রচুর লোক এসেছে আপনার ওই মানে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এই অঞ্চল থেকে প্রচুর লোক। আমরা যেমন দীঘা টিঘা যাই, এখানকার লোকজনেরা ওরা ওরকম ভাবে গাড়ি নিয়ে নিয়ে ওই পাঞ্জাবি ওরা সব মানালিতে আসে, 2 দিন থাকে, ওইগুলোর ওখানে খাওয়া দাওয়া করে আবার চলে যায়। এরকম সিস্টেমটা হয় মানালি সিমলাতে এই জিনিসটা। ওরা এসেছে ওখানে, আমরা গিয়ে পৌঁছে দেখছি খুব ভিড় ভাট্টা। এরকম একটা হোটেলটার নাম চেলসা, হোটেল চেলসা। আমার এখনো পরিষ্কার মনে আছে হোটেলটার নাম হোটেল চেলসা। আচ্ছা, বিএস রোডের আগে, মানে রাস্তাটা ক্রস করতে হবে তার আগে, একদম নদীর ধারে। ওই হোটেলটাতে ঢুকে দেখছি কোনো ভিড় ভাট্টা লোকজন কিচ্ছু নেই। রিসেপশন রয়েছে, রিসেপশনে দুজন লোক বসে আছে। হোটেলটার মধ্যে কোনো জাঁকজমক নেই। প্রত্যেকটা হোটেল যেমন 31st 25 ডিসেম্বর 31st এই উপলক্ষে একটা সুন্দর সাজায় গোছায় আলো দেয়, ওই হোটেলটাতে কোনো কিচ্ছু নেই। মানে কোনো লোকজনও নেই, কোনো বোর্ডার নেই, কোনো আলো টালো দেওয়া কিচ্ছু নেই। অন্য প্রত্যেকটা হোটেলে কিন্তু সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে, ক্রিসমাস ট্রি সাজিয়েছে, সান্টা ক্লজ সাজিয়েছে, এরকম সব হয়েছে। কিন্তু এই দোকানটাতে কিচ্ছু, এই হোটেলটাতে কিচ্ছু নেই। যাই হোক, আমরা ঢুকে ততক্ষণে বরফ পড়তে শুরু করে দিয়েছে। মোটামুটি 7টা 7:30 বাজে বরফ পড়তে শুরু করে দিয়েছে। মানে আর থাকা যাচ্ছে না বাইরে। আচ্ছা, আমরা ওই হোটেলটাতে ঢুকেছি, খুব রিজনেবল রেট বলেছে। মানে অন্যান্য যতগুলো হোটেল দেখেছি 31st নাইটে যে রেট বলছে তার থেকে এই হোটেলটা অনেক চিপ, অনেকটা চিপ। আমরা সেইটার লোভে হতে পারে, হ্যাঁ সেটার লোভেই হতে পারে, বলাটা মিথ্যা কথা বলা হবে, সেটার লোভেই দেখা গেল যে ঠিক আছে এই হোটেলে থাকা হবে। ঘর দেখা, তো ওরা একতলার ঘর দেখালো। একতলার ঘরগুলো আমাদের একদম পছন্দ হলো না, 2তলার ঘর দেখালো। 2তলার ঘর দেখছি, তখন দেখা গেল 3তলাও আছে। তখন বলা হলো যে 3তলার ঘরটা দেখাও, ওটা কি ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা আছে। ওটা দেখাও না, 3তলা দেখাবো না, 3তলা থাকার দরকার নেই, 3তলা যাওয়া অসুবিধা, নানান রকমের অজুহাত দিচ্ছে। তখন আমার একটু জোরদার করা, তখন 3তলার ঘরটা সে খুলে নিয়ে গেল ছেলেগুলো। ভীষণ সুন্দর ঘরটার ভিউ, দুটো দিকের দেয়ালটা পুরো কাঁচের, টপ টু বটম পুরো কাঁচের, অপূর্ব সুন্দর ভিউ। সামনে নদী, দুপাশে বরফ পড়ে রয়েছে, অপূর্ব সেই সুন্দর ভিউ। পুরো কাঁচের দেয়ালটা হয়ে রয়েছে, বড় বড় পর্দা দেওয়া রয়েছে। কিন্তু ওই ঘরটা ওরা যদি দিতে রাজি নয় আমাদের। না, এটার দরকার কি, ফার্স্ট ফ্লোর पे ले लीजिए, यहाँ पर आना जाने का दिक्कत है, এরকম নানান রকম বলছে। আমরা সেদিনকে ডিনার মোটামুটি করেই ঢুকেছিলাম। আমরা বললাম আমাদের কিছু দরকার নেই, আমরা জাস্ট শুয়ে পড়বো, উই আর ড্যাম টায়ার্ড, আমরা শুয়ে পড়বো, কিছু দরকার নেই, রুম হিটার দিয়ে দাও তাহলেই হবে। তো ওরা রুম হিটারও দিতে আসছে না, জলও দিতে আসছে না। অনেকবার রিসেপশনে ফোন করার পরে রুম হিটার আর জলের একটা বোতল বা জগ কিছু একটা হবে, সিঁড়ির গোড়ায় নামিয়ে দিয়ে ওরা চলে গেল, ওরা কিছুতেই ঘরে এলো না। যাই হোক, আমাদের তখন এই নিয়ে কমপ্লেন করার মতন আর অবস্থাও নেই জার্নি করার পরে। তো ওইগুলো নিয়ে আমরা রুম হিটার জ্বালিয়ে শুয়ে পড়েছি। তেমন বেশ আয়েস করে একটা ঘুম এসে গেছে। এমন অবস্থা, হুট করে শুনছি যে বাথরুম থেকে জলের আওয়াজ, কল, মানে কেউ একবার কল খুলছে, একবার বন্ধ করছে, আবার খুলছে, অনেকক্ষণ খুলে থাকছে, এক বালতি ভরা জল হওয়ার পর ঢেলে দিচ্ছে, এরকম প্রচুর জলের আওয়াজ। আচ্ছা, ওখানটা একটু অস্বস্তি লাগলো, এরকম জলের আওয়াজ। একবার উঠে দেখাও হলো, বাথরুম কিন্তু একদম শুকনো, কোনো আওয়াজের কোনো জলের চিহ্ন মাত্র নেই। আচ্ছা, আবার শুয়ে পড়া হয়েছে। এবারে শুরু হচ্ছে লাইট, একবার বাথরুমের লাইটটা জ্বলছে, আবার নিচ্ছে, আবার জ্বলছে, আবার নিচ্ছে। ঘরের লাইট বা ঘরের একটা যেমন ডিম লাইট জ্বলে ওরকম জ্বলছে, এটা একবার জ্বলছে, একবার নিচ্ছে। 2-3 বার জ্বলতে কেটে গেল লাইটটা, একটা নীল রঙের লাইট, আচ্ছা, কেটে গেল এরকম করে। ব্যাপারটা খুব অস্বস্তি সুলভ হয়ে দাঁড়াচ্ছে। এর মধ্যে শোনা যাচ্ছে পেছনের করিডোর থেকে, মানে আমাদের ঘরের পেছনে যে করিডোর বারান্দা, সেই জায়গা থেকে প্রচুর মানুষের কোলাহল। মানে মনে হচ্ছে অন্তত বোধহয় 100-150 লোক, বাচ্চা বুড়ো নারী পুরুষ
প্রচুর মানুষ ওখানে প্রচন্ড পরিমাণে চেঁচামেচি করছে, মানে এটা সেই বিয়ে বাড়ির মতন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা। আমরা মনে মনে ভাবছি যে বাবা এই মাঝরাত্রি বরফ করে রাস্তা জাম, এই রাত্রিবেলা এত লোক কোথা থেকে এলো, এটা অস্বাভাবিক লাগছে যে এত লোক হলে সে প্রচন্ড পরিমাণে আওয়াজ। একবার দরজাটা একটুখানি খুলে দেখা হলো, করিডোর কিন্তু একদম একদম নিশ্চিদ্র অন্ধকার, কোনো লোক নেই। আবার শুয়ে পড়া হয়েছে, তৃতীয়বার ওরকম বাথরুমের আবার শুয়ে পড়া হয়েছে, বাথরুমের লাইট একবার জ্বলছে নিচে আবার জ্বলছে, বা কখনো খুব জোরে 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 জ্বলছে নিচে জ্বলছে নিচে, এমনি আবার থেমে গেল, আবার জ্বলছে নিচে, এরকম হতে হতে দরজাটা দরজাটা খুললো একজন খুব লম্বা মতন লোক। মানে ওই দিনের মানে প্রথম ঘটনাগুলো বললাম যে আমি ভয়ের কোন ইমোশন তৈরি হয়নি, কিন্তু এই দিন পেয়েছিলাম হচ্ছে ভয় যেটাকে বলে, সেটা সেটা হলো বুঝেছিলাম। একটা লম্বা মতন লোক, ব্রিটিশ, মাথায় টুপি পরা, কোট হ্যাট পরা, মুখে চুট নেওয়া, তবে ফর্সা রং, সেই ভদ্রলোক বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে দাঁড়ালো। সেও আমাদের দিকে তাকালো, আমরা তার দিকে তাকালো, নীল কটা চোখ, খানিকটা এগিয়ে এসে মানে ঘরের মধ্যে দিয়ে এগিয়ে এসে ডিসঅ্যাপিয়ার্ড, সে মিলিয়ে গেল পরিষ্কার। কিন্তু এই ঘরে এটা যেটা হলো সেটা কিন্তু লাইটের মধ্যে হয়েছে, আগের ঘটনাগুলো কিন্তু তবুও অন্ধকার ছিল, এইটা কিন্তু এই ঘটনা যখন চলছে আমরা কিন্তু ঘরের লাইট জ্বালিয়ে নিয়েছি ততক্ষণে, এতটা পরিষ্কার করে সে চরিত্রটাকে দেখতে পেয়েছি। আচ্ছা। মাথায় টুপি পরা, কালো টুপি পরা, কালো কোট পরা, হাতে চুট, বেশ 6'2" মতো লম্বা, ঠিক লম্বা, কটা নীল চোখ, পায়ে মোটা বুট পরা, গ্লাভস সাথে, না গ্লাভস ছিল না, হাত হাত খোলা, হাতে একটা চুলিটার পাইপ ধরা। আচ্ছা। সে নেমে এসে ঘরের দুটো তিনটে মানে পুরো ঘরটা ক্রস করতে 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 মিলিয়ে গেল, হুট করে একদম নিশ্চিন্ন হয়ে গেল। সে বাকি যতটুকু রাত করেছিল ততটুকুর মধ্যে কারোর তো ঘুম তো ছেড়েই দিই, কারোর মানে সে কোনো রকমে মনে হচ্ছে যে সময়টা পার হবে কি করে, রাত্রিটা কাটবে কি করে। যখন মোটামুটি 5টা, মানে এইটা যখন ঘটনাটা ঘটছে মোটামুটি 3টে 3:30, যখন 5টা সোয়া 5টা আমরা তখনই ওখান থেকে বেরিয়ে এসেছি, মানে লাগেজটাকে তো খোলা কিছু সেরকম হয়নি, কোন রকমে ঘর থেকে নেমে আমরা রিসেপশন অব্দি নেমে এসেছি। রিসেপশনে তখন কেউ নেই, রিসেপশনে যে দুজন ছেলে ছিল তারা একজন একটা সোফার মধ্যে পুরো সেই প্লে কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে, তাকে সে জোর করে ঢেলে 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 তোলা হয়েছে, যে দরজাটা আমাদেরকে খুলে দাও এক্ষুনি। আচ্ছা। খুলে দাও মানে সে তারা তো বুঝতে পারছে না, হা করে রয়েছে। আমরা দরজাটা খুলে বেরোতে যাচ্ছি, বাইরে দেখতে তো 1 হাঁটু মতন বরফ। তারা বলছে যে আপ লোক কেসে যাওগে, আমরা কোনো কিছু শোনার তখন অবস্থাতেই নেই, আমাদের প্ল্যানটা নিয়ে বেরোতে হবে তখন। এই কোনো রকম হাতে হাতে ঘাড়ে লাগেজ নিয়ে ওই হাঁটু অব্দি বরফ ঠেলে আমরা শুধু ওইখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো পরে কি জানতে পেরেছিলেন যে ওই হোটেলটার জানতে হয়তো সেরকম ভাবে এক্সপ্রেস পারিনি, ওখান থেকে বেরিয়ে যে নেক্সট হোটেলটাতে উঠেছিলাম আমরা মানালিতে, দুদিন ছিলাম, নেক্সট হোটেলটাতে উঠেছিলাম, সেই হোটেলটাতে তখন জিজ্ঞেস করছে যে আপনারা কখনো কবে এসেছেন, কোথায় ছিলেন। যেই বলা হয়েছে জেলসা, তখন ওই হোটেলের মালিক বলছে আরে বাপরে, বলেছে নিজে নিজে নমস্কার করছে, ওরা বলছে যে ওই ঘরে কেন উঠেছেন, ওখানে লোকজন ছিল, না আমরা বলছি তখন না, ওখানে কেন উঠেছেন, ওখানে কখনো উঠবেন না, এইদিকে কখনো যাবেন না, এই সাইডটায় যাবেন না, এরম এরম করে চলে আসে। আচ্ছা, বাকি আর কিছু জানতে পারেননি? না, আর তারা কিছু আর বলেনি, কারণ ওটা ওদের হোটেলের ব্যবসা, তো একটা হোটেল আরেকটা হোটেলের নামে ডিটেইলস বলবে না, কারণ নিজেদের মধ্যে ওদের নিন্দা হয়ে যাবে। আমার যেটা পরবর্তীকালে মনে হয়েছে, বলতে চাইনি, মানে আমার প্রত্যক্ষ জীবনে এই দুটো ঘটনা। আশা করছি শ্রোতা বন্ধুদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো
আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। একদম নমস্কার দাদা, ভালো থাকবেন। নমস্কার, আপনি ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.